হাই নিউজে সকলকে স্বাগত। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সের দিকে। আহমেদাবাদে দুর্ঘটনাস্থলে নরেন্দ্র মোদী, একজন মাত্র জীবিত যাত্রীর সঙ্গে সাক্ষাৎ মোদী। দুর্ঘটনায় দুঃখ প্রকাশ এয়ার ইন্ডিয়ার সিইও ও ক্যাম্পবেল উইলসনের। বিমান দুর্ঘটনায় জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশ, গুজরাটের সিভিল হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালের বেডে শুয়ে শোনালেন মর্মান্তিক অভিজ্ঞতা। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মিলল ব্ল্যাক বক্সের হদিশ। দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটি উদ্ধার, খতিয়ে দেখা হচ্ছে ব্ল্যাক বক্স। ইরানে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আকাশপথে ইসরায়েলি হানা, মৃত্যু সে দেশের শীর্ষ সেনা কর্তার। বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, পাল্টা ড্রোন হামলা তেহরানের। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মিলল একটি ব্ল্যাক বক্সের হদিশ। বিমানে সচরাচর দুটি ব্ল্যাক বক্স থাকে, তার মধ্যে একটি উদ্ধার হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে ব্ল্যাক বক্স। মিলল আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার AI-171 এর একটি ব্ল্যাক বক্সের। বিমানে সচরাচর দুটি করে ব্ল্যাক বক্স থাকে, একটি সামনের দিকে একটি পিছনের দিকে। দুটির মধ্যে একটি ব্ল্যাক বক্সের হদিশ পাওয়া গিয়েছে, সেটি অক্ষতই রয়েছে। দ্বিতীয় ব্ল্যাক বক্সটির হদিশ এখনো পাওয়া যায়নি। জানা গিয়েছে বিমানের পিছন দিকের ব্ল্যাক বক্সটির হদিশই মিলেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই DGCI এর ডিরেক্টর জেনারেলের কাছে ব্ল্যাক বক্সটি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটি খতিয়ে দেখলেই দুর্ঘটনার কারণ, শেষ মুহূর্তে কি হয়েছিল সবটাই জানা যেতে পারে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ভিতরে শেষ কথা, সতর্কতামূলক অ্যালার্ম এবং উড়ানের পথের তথ্য সংরক্ষণ সবই রয়েছে এই ব্ল্যাক বক্সে। সামনের দিকে ব্ল্যাক বক্সের হদিশ এখনো পাওয়া যায়নি। কিভাবে ঘটল দুর্ঘটনা তা জানতে এখন নজর কমলা রঙের ওই মেটালিক বক্সের দিকে, যা আসলে ব্ল্যাক বক্স নামেই পরিচিত। বিমান দুর্ঘটনা তদন্তে কেন এত গুরুত্বপূর্ণ হয় এই ব্ল্যাক বক্স? সংবাদ সংস্থা জানাচ্ছে সব প্লেনেই দু রকমের ব্ল্যাক বক্স রাখা থাকে, এটাই নিয়ম। একটি ককপিট ভয়েস রেকর্ডার যা CVR, অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার FDR। কোনো দুর্ঘটনা হলে এই দুই রেকর্ডিং থেকে কি ঘটেছিল সেটার একটি ছবি আসে তদন্তকারীদের সামনে। ফ্লাইট ডেটা রেকর্ড থেকে পাওয়া যায় অক্ষাংশ, দ্রাঘিমাংশের হিসেব, কোন দিকে যাচ্ছিল বিমান, কত স্পিড ছিল এবং মোট 80 রকমের তথ্য। বিমান দুর্ঘটনা মানেই ধ্বংসাবশেষ, পুড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে কেন বিমান দুর্ঘটনা হয়েছে তা খতিয়ে দেখতে সমস্যা হয় তদন্তকারীদের। তাহলে উপায় কি? আর এই কারণেই আবিষ্কার হয়েছিল বিমানের ব্ল্যাক বক্স। এই বক্স আসলে দুটি কমলা রঙের মেটালিক বাক্স, যার মধ্যে থাকে রেকর্ডার। 1950 সাল থেকেই এই বক্স ব্যবহার চালু করা হয়েছে। কোনো বিমান দুর্ঘটনার মুখোমুখি হলে ঠিক কি কারণে বিপদের সম্মুখীন হতে হয়েছিল তা আগে বোঝা সম্ভব হতো না তদন্তকারীদের পক্ষে। দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানে কি হয়েছিল তাও জানা সম্ভব ছিল না, তাই এই ব্ল্যাক বক্স ব্যবস্থা রাখা হয় বিমানে। প্রথমে মেটালিক স্ট্রিপে রেকর্ড হতো বিমানের ভিতরে সমস্ত ঘটনা, যাতে জলে কিংবা আগুনের গ্রাসে পড়লেও নষ্ট না হয় তথ্য। পরবর্তীতে উন্নত প্রযুক্তির সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ড্রাইভ এবং মেমোরি চিপ রাখা হয় ব্ল্যাক বক্সে। হাই নিউজ নেটওয়ার্ক। আহমেদাবাদের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন নরেন্দ্র মোদী। 242 জন যাত্রীর মধ্যে যে একজন বেঁচে গিয়েছে তার সঙ্গে দেখা করলেন মোদী। সঙ্গে টাটা চেয়ারম্যান ঘোষণা করেছে নিহতদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার। ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়ার সিইও ও ক্যাম্পবেল উইলসন। আহমেদাবাদে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে যেখানে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়েছিল সেখানে পৌঁছালেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে তাকে আহমেদাবাদ বিমানবন্দরে আনতে যান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী CR পাতিল এবং গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি। ঘটনাস্থল ঘুরে দেখার পর আহমেদাবাদ সিভিল হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী। এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বিশ্বকুমার রমেশ। আহমেদাবাদ বিমানবন্দরের দুর্ঘটনায় তিনিই একমাত্র যাত্রী যিনি প্রাণে বেঁচে গিয়েছেন। আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। শুক্রবার সকাল সকাল তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালের বিছানায় শুয়েই আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাস কুমার। বলেন, উড়ানের ঠিক 30 সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে গিয়েছে। জানা গিয়েছে 45 বছর বয়সী বিশ্বাস কুমার
11A সিটটিতে বসেছিলেন। যাত্রী এবং ক্রু মেম্বারদের মিলিয়ে মোট 242 জনের মধ্যে তিনিই একমাত্র জীবিত। এই দুর্ঘটনায় মৃত্যু হয় তার সহযাত্রী তথা ভাই অজয় কুমার রমেশের। তিনি বসেছিলেন অন্য রোয়ে। তিনি জানান, টেক অফের ঠিক 30 সেকেন্ড পরেই বিকট শব্দ শুনতে পেলাম, তারপরেই বিমানটি ভেঙে পড়ল। ভীষণ দ্রুত সবকিছু ঘটে গেল। আমি কিভাবে ওখান থেকে বেরিয়ে এলাম আমি নিজেও জানি না। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বুকে চোট পেয়েছেন বিশ্বাস কুমার। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার 171 বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও একবার নিশ্চিত করল বিমান সংস্থা। সরকারি সূত্রে জানানো হয়েছে 242 জন যাত্রীর মধ্যে 241 জন প্রাণ হারিয়েছে। দুর্ঘটনাটি ঘটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে 15 কিলোমিটার দূরে মেঘানীনগর এলাকায়। দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন মাত্র একজনই। এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্বেল উইলসন এই দুর্ঘটনার পর শোক প্রকাশ করেন। তিনি বলেন, আজ আমাদের সকলের জন্য একটা কঠিন দিন। এই মুহূর্তে আমরা যাত্রী, ক্রু এবং তার পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছি। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেবে টাটা গোষ্ঠী। পাশাপাশি তৈরি করে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেল কলেজ। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, তাদের গোষ্ঠী আহতদের চিকিৎসার খরচ বহন করবে এবং তাদের যত্ন এবং সহায়তা যা যা লাগবে তা নিশ্চিত করা হবে। এছাড়াও বিমান ভেঙে পড়া বিজে মেডিকেল হস্টেল তৈরির সাহায্য করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। বিমান দুর্ঘটনায় জীবিত একজন যাত্রী বিশ্বাস কুমার রমেশ। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী। কেমন আছেন রমেশ? দুর্ঘটনার সময় কি হয়েছিল, পরিস্থিতি কেমন ছিল, হাসপাতালের বেডে শুয়ে জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। দেখুন। वो मेरे नज़रों के सब सामने हुआ था। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला, क्योंकि थोड़ा टाइम लिए कि तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ, लेकिन जब मेरी आँख खुल के मैं देखा ना तो मुझे लगा मैं ज़िंदा हूँ। तो मैंने ट्राई किया, जब मेरी सीट थे वो मेरी बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकता वहाँ से, तो मैं निकल गया वहाँ से। मेरे नज़रों के सामने एयर होस्टल और दूसरे आंटी अंकल सभी उसमें मिस हो गए थे सभी। अच्छा, थोड़ा सा बता पाएं, जब जैसे ही टेक ऑफ हुई फ्लाइट, क्या हुआ था और अचानक से ये कैसे हादसा हुआ? टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टक हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ। बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और वाइट। बाद में वो पता नहीं वो प्लेन टेक ऑफ ज़्यादा करने के लिए वो रेस तो बोलते हैं क्या, रेस दिया होगा ऐसा कुछ, और सीधा स्पीड में ही घुस गया जहाँ वो क्या था वो हॉस्टल था, एक हॉस्पिटल का। हाँ, हॉस्टल में। और सब सामने सब हुआ। ये जब फ्लाइट जब क्रैश हुई उस समय हॉस्टल पे लैंड की थी, उसी समय आप बाहर निकले थे? नहीं, क्योंकि आई थिंक मेरे को जब मैं जो साइड पे था ना वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी। हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना जैसे नीचे, वहाँ लैंड हुई थी। तो मुझे दूसरे के बारे में मेरे को पता नहीं, लेकिन मैं जहाँ लैंड हुआ था ना वो नीचे की साइड थी। तो जब वहाँ थोड़ा पेस भी था प्लेन के जब बाहर, तो जब जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सामने कि थोड़ा इधर पेस है, मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए। तो मैंने ट्राई किया निकलने के लिए, तो फिर मैं निकल गया उधर, क्योंकि अपोजिट साइड पे थे ना वो बिल्डिंग का वो था ना दीवार, तो उधर से कोई शायद नहीं निकल सका होगा, क्योंकि उधर पूरा उधर ही क्रैश हुआ था। मैं जो जहाँ था वहाँ थोड़ा पेस था। फिर भी मेरे पता नहीं मैं कैसे बचा हूँ, क्योंकि मेरे नज़र के सामने ही सब 2 एयर होस्टल वो अंकल आंटी सब उधर ही सब। आप पैदल चल के आए वहाँ से निकल के? हाँ, और थोड़ा जब आग लगी ना मेरा लेफ्ट हैंड भी जल गया थोड़ा। फिर एम्बुलेंस मेरे को उठा लेके इधर आया हॉस्पिटल में। अभी इलाज वगैरह कैसा हो रहा है? अभी कैसा फील कर रहे हैं आप? इलाज बहुत अच्छा, यहाँ के लोग बहुत सपोर्टिंग है, बहुत अच्छा इलाज कर रहे हैं सब। বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সেই বিমানে ছিলেন রাজস্থানের যোশী পরিবারও। মনে ছিল অনেক আশা পরিবারের সঙ্গে থাকার, কিন্তু সব স্বপ্নই রয়ে গেল শুধু স্মৃতি হয়ে। বিমানে তোলা যোশী পরিবারের শেষ সেলফি এখন সমাজ মাধ্যমের পাতায় স্মৃতিতে। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ধ্বংসস্তূপের কোথাও হয়তো পড়ে আছে রাজস্থানের যোশী পরিবারের সেলফোন। হয়তো কখনো আর খুঁজে পাওয়া যাবে না সেটি, হয়তো বিস্ফোরণের আগুনেই পুড়ে ছাই। কিন্তু সেই ফোনে তোলা একটি সেলফি রয়ে গেল সমাজ মাধ্যমের পাতায়।
এক ভয়ঙ্কর দিনের মর্মান্তিক স্মৃতি হয়ে। 3 সন্তানকে নিয়ে বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন উদয়পুরের ডাক্তার দম্পতি। বৃহস্পতিবারে তাদের এই বিমান সফর ছিল এক নতুন জীবনের শুরু। কমে ব্যাস উদয়পুরের একটি হাসপাতালে মহিলা চিকিৎসক সম্প্রতি চাকরি ছেড়েছিলেন একটাই কারণে, লন্ডনের চিকিৎসক স্বামী প্রতীকের সঙ্গে নতুন করে জীবন শুরু করবেন বলে। সেই সফরের আগে অভিশপ্ত বিমানের 69 থেকে 73 নম্বর আসনে বসেই স্বামী, স্ত্রী, সন্তানদের নিয়ে একটি সেলফি তুলেছিলেন কমি। সকলের মুখ হাসি, নতুন জীবন শুরুর আনন্দ, একসঙ্গে বাকি জীবনটা থাকারও আনন্দ। কে জানতো এই ছবি তাদের শেষ সেলফি হবে? প্রতীক, কমি দুজনেই আগে উদয়পুরে প্যাসিফিক হাসপাতালে কাজ করতেন। প্রতীক কিছুদিন আগেই লন্ডনে চাকরি পেয়েছিলেন। কয়েকদিন আগেই রাজস্থানের বাসওয়ারায় ফিরে এসে পরিবারের সকলকে নিয়ে যান আহমেদাবাদ। সেখান থেকেই লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু বৃহস্পতিবার বিমানবন্দরে ওঠার সময় কেউ কি জানতো একসঙ্গে তোলা সেই সেলফি হবে তাদের শেষ পারিবারিক ছবি? আনন্দের মুহূর্তে তোলা সেই ছবি যেন বিমান দুর্ঘটনার নীরব সাক্ষী হয়ে থেকে গেল। হাই নিউজ নেটওয়ার্ক। ইরানে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আকাশপথে ইসরায়েলি হানা, মৃত্যু সে দেশের শীর্ষ সেনাকর্তার। বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। শুক্রবার সকাল থেকেই ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করল ইসরায়েল। আকাশপথে ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনা। আশঙ্কা ছিলই, সেই মতন শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করল ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। ইসরায়েলের সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন তারা ইরানের পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছেন। ইরানের বিমান হানার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজো। তবে ইরানের কোথায় কোথায় হামলা চালানো হয়েছে তা খোলসা করেননি তিনি। ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনীর কমান্ডার হোসেন সালামির। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফেই এই খবর জানা গিয়েছে। তবে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা এপি জানিয়েছে পশ্চিম তেহরান সংলগ্ন চিতগড়ে কালো ধোঁয়া দেখা গিয়েছে। তবে সেখানে কোনো পরমাণু কেন্দ্র নেই বলেই জানা গিয়েছে। গোটা ইরানের কি পরিস্থিতি তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে এপি। পাল্টা হামলার আশঙ্কায় ইতিমধ্যেই ইসরায়েলে স্টেট অফ ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। ইসরায়েলের এক সেনা আধিকারিক সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে তাদের হামলায় খুব সম্ভবত মৃত্যু হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাগিরির। ইসরায়েলের আরও কয়েকজন আধিকারিককে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে বাগেরি ছাড়াও ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। তবে ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে বাগেরির মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সরকারি সংবাদ সংস্থাটির দাবি বাগেরি নিরাপদে রয়েছেন এবং গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। যদিও দুপক্ষের এই সংঘাতের মধ্যে জড়াতে চাইছে না আমেরিকা। একটি বিবৃতি দিয়ে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও বলেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে একপাক্ষিক পদক্ষেপ করছে। আমরা এই হানার সঙ্গে যুক্ত নই। আমাদের এখন লক্ষ্য হলো ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীকে সুরক্ষিত রাখা। একই সঙ্গে ওই বিবৃতিতে রুবিও বলেছেন, ইসরায়েল আমাদের জানিয়েছে যে তারা বিশ্বাস করে আত্মরক্ষার স্বার্থে এই বিমান হানা জরুরি ছিল। আমাদের বাহিনীকে রক্ষা করতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করছে। ইরানকে হুঁশিয়ারি দিয়ে পেন্টাগন জানিয়ে দিয়েছে তারা যেন আমেরিকার স্বার্থের সঙ্গে যুক্ত কোথাও বা কোনো কিছুতে হামলা না চালায়। বুধবার সংবাদ সংস্থা রয়টার্স আমেরিকার গোয়েন্দা প্রতিবেদনকে উদ্ধৃত করে জানিয়েছিল ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ওই প্রতিবেদন প্রকাশ্যে আসার পরেই ইরানের সরকারি অ্যাকাউন্ট থেকে সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়। তাতে ইরানের পতাকা ছবি দিয়ে লেখা হয়, আমরা প্রস্তুত রয়েছি। ইরান ব্যাখ্যা না দিলেও পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ দাবি করেছিলেন ওই 3 শব্দের বার্তায় আদতে ইসরায়েলকে নিশানা করেছে ইরান। পশ্চিম এশিয়া নতুন করে উত্তপ্ত হতে চলেছে, সেই ইঙ্গিত পেয়েই ওই অঞ্চলের একাধিক দেশের মার্কিন দূতাবাস থেকে আধিকারিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা। অন্যদিকে পরমাণু চুক্তিতে স্বাক্ষর করা নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে বোঝাপড়া কার্যত ভেস্তে গিয়েছে। এই বিষয়ে আশা ছেড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও। Remember, Iran calls Israel the small Satan. It calls America the great Satan. And this is why for decades it's led millions in the chance of death to Israel and death to America. Today, Israel is responding to those genocidal calls with action and with a call of our own. Long live Israel and long live America. Our action will help make the world a much safer place. I want to thank President Trump for his leadership in confronting Iran's nuclear weapons program.
তবে সংবাদ সংস্থা এপি ওমানের বিদেশমন্ত্রী বদর আল বুসাইদিকে উদ্ধৃত করে জানায়, রবিবার সেদেশে এই বিষয়ে আমেরিকা ও ইরানের মধ্যে ষষ্ঠ পর্যায়ের আলোচনা হবে। এই পরিস্থিতিতে বুধবার আমেরিকার ওপর চাপ বাড়ায় ইরান। সেদেশের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, পরমাণু চুক্তি নিয়ে ষষ্ঠ দফার আলোচনা ব্যর্থ হলে এবং সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে ইরান পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে। তার হুঁশিয়ারি, যদি আমাদের ওপর সংঘাতের পরিস্থিতি চাপিয়ে দেওয়া হয়, মনে রাখবেন এই অঞ্চলের সমস্ত মার্কিন সেনাঘাঁটি কিন্তু আমাদের নাগালে রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। টানা 6 দিন ধরে বিক্ষোভের আগুনে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। শুধু লস অ্যাঞ্জেলেসেই নয়, একে একে ক্যালিফোর্নিয়ার অন্য শহরগুলিতেও ছড়াতে শুরু করেছে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পর্শকাতর এলাকাগুলিতে কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। টানা 6 দিন ধরে বিক্ষোভের আগুনে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত চলেছে কারফিউ। বুধবার রাতেও তার অন্যথা হলো না। স্থানীয় সময় অনুযায়ী বুধবার সন্ধ্যের পর থেকেই প্রস্তুত করা হয়েছে সেনা ও পুলিশের দল। সন্ধ্যার পরেই শহরের পরিস্থিতি যেন থমথমে হয়ে গিয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাষণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেস। চলছে লুটপাট। শুধু লস অ্যাঞ্জেলেসেই নয়, একে একে ক্যালিফোর্নিয়ার অন্য শহরগুলিতেও ছড়াতে শুরু করেছে বিক্ষোভ। নিউ ইয়র্ক, শিকাগো, সিয়াটেল, ডেনভার, সান ফ্রান্সিসকো, আটলান্টা শহর সহ আমেরিকার বিভিন্ন শহরে অভিবাসন এবং শুল্ক দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পর্শকাতর এলাকাগুলিতে জারি করা হয়েছে কারফিউ। এই সিদ্ধান্ত নিয়েছে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। বিক্ষোভ ঠেকাতে সেনা নামিয়েছে ট্রাম্প প্রশাসন। মোতায়েন করা হয়েছে 4000 ন্যাশনাল গার্ড। মেরিন বাহিনীও প্রায় 700 সদস্যকে সেখানে মোতায়েন করা হয়েছে। শনিবার থেকে এখনো পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের হাতে 400-এরও বেশি বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে। পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে বেশিরভাগ বিক্ষোভকারীকে নিষেধের সত্ত্বেও জমায়েত করার জন্য গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মীদের ওপর আক্রমণ কিংবা মলোটভ ককটেল, বন্দুক ইত্যাদি রাখার জন্য ধরা পড়েছেন কেউ কেউ। অন্যদিকে সেনা নামানোর সিদ্ধান্তের পর থেকেই বিরোধীদের তোপের মুখে পড়েছে ট্রাম্প। ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ক্যালিফোর্নিয়ার নেতারা প্রেসিডেন্টের বিরুদ্ধে সুর চড়িয়েছে। ট্রাম্পের এই দমন পীড়নের লোক দেখানো বলে দাবি করছেন অনেকে। হাই নিউজ নেটওয়ার্ক। মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে কবিগুরুর পৈতৃক বাড়ি ভাঙচুরের ঘটনায় প্রতিবেশী দেশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর চিঠি। ইউনুসের বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি ভাঙচুরের ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা। আরও একবার প্রতিবেশী দেশে অরাজকতার ছবি প্রকাশ্যে। মঙ্গলবার সিরাজগঞ্জে ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত কবিগুরু পৈতৃক বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। বৃহস্পতিবার সকালে তা প্রকাশ্যে আসার পর থেকে ওই দর্শনীয় স্থানে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সেখানকার পুরাতত্ত্ব বিভাগ। এই নিয়ে প্রতিবেশী দেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সিরাজগঞ্জে ঐতিহাসিক স্থান কবিগুরুর পৈতৃক বাড়িতে ভাঙচুরের ঘটনার কথা জানতে পেরে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। এটা শুধু বাড়ি ভাঙচুরই নয়, রবীন্দ্রনাথের বহু অসামান্য সৃষ্টির নেপথ্যে এই বাড়িটি। তাই আমরা মনে করি এই হামলা সেই সমস্ত সৃষ্টির উপর আক্রমণ। বাংলার মানুষও তাই মনে করে এটা কবিগুরুর নিরন্তর সৃষ্টিকর্মের প্রতি অবমাননা। জানা গিয়েছে বাড়ির মধ্যে থাকা অডিটোরিয়ামেও ভাঙচুর করা হয়েছে। তাতে বেশ কিছু মূল্যবান জিনিসপত্রের ক্ষতি হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। এত বড় অশান্তির সময় পুলিশ কোথায় ছিল? কেন সঙ্গে সঙ্গে কোনো পদক্ষেপ করা হয়নি? সেদেশের পুরাতত্ত্ব বিভাগ অবশ্য সিরাজগঞ্জের এই বাড়ি ভাঙচুরের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। 3 সদস্যের একটি কমিটি গঠন করে শুরু হয়েছে তদন্ত। হামলার জেরে আপাতত দর্শকদের জন্য বন্ধ থাকছে কাছারি বাড়ি। হাই নিউজ নেটওয়ার্ক। নাজেহাল গরমে আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। তবে অবশেষে স্বস্তির খবর দিয়েছেন আবহাওয়াবিদরা। অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা। জানা যাচ্ছে আগামী 16 অথবা 17 জুন দক্ষিণবঙ্গে বর্ষা শুরু ঢুকতে পারে। তবে কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দক্ষিণবঙ্গ মানুষকে।
দক্ষিণে বর্ষা প্রবেশের আগে থেকেই কিছুটা ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে একাধিক জেলায়। শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃষ্টিতে জ্বালাপোড়া গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিলবে, তবে বৃষ্টি থেমে গেলেই ফের ফিরবে অস্বস্তিকর আর্দ্রতা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শনিবারের পর থেকে ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে বলে পূর্বাভাস মিলেছে আবহাওয়া দপ্তর সূত্রে। এদিকে কলকাতায় শুক্রবার বিকালের পর থেকে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময়টুকু স্বস্তি মিললেও আর্দ্রতাজনিত তীব্র অস্বস্তি বজায় থাকবে, ফলে গরমে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে রাতেও। শনিবারের পর তাপমাত্রার কিছুটা পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সোমবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে। এরপর মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের জেলায়। বাকি দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণে বর্ষা ঢোকার আগেই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের জেলাতে। উত্তরের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতে। শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির জেলাতে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।